হ্যাঁ, একেবারেই। দেখো মৌপিয়া, তুমি যে শুরুতেই যে কথাটা বলেছো ধাঁধা, এটা একটা দারুণ শব্দ। তো সেই ধাঁধার উত্তর আমরা খোঁজার চেষ্টা করছি, যতটা সম্ভব সত্যের কাছাকাছি যাওয়ার চেষ্টা করছি, এবং অনেকগুলো সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স যেরকম আমরা আইনে বলা হয় তার থেকে কিছু কনজেকচার। প্রথম কথা, শরীর যেটা স্বাস্থ্য, জগদীপ ধনখড়কে যদি বলি একদম সাংঘাতিক ফিট অ্যান্ড ফাইন, তাহলেও কিন্তু সত্যের অপলাপ হবে। ভর্তি হয়েছিল, এবং আমার এখনো মনে আছে ওনার বয়স এখন 74। উনি যখন রাজ্যপাল ছিলেন তখন একবার হঠাৎ উনি এখানে ছিলেন না, এবং নানান রকমের হলো যে কোথায় গেছেন। উনি কিন্তু মিডিয়ার সাথে তো তুমি জানো খুব কানেক্টেড থাকতেন, হোয়াটসঅ্যাপ গ্রুপ টুপ ছিল। তো উনি তখন এমসে প্রায় 10 দিন ছিলেন, এবং পাছে ওটা মিডিয়া অ্যাটেনশন হয় কাউকে জানায়নি। মজার ব্যাপার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু জানিয়ে গেছিলেন। ওই রকম সংঘাতের মধ্যেও মুখ্যমন্ত্রীকে জানিয়ে গেছিলেন, পাছে ওনার ওই চিকিৎসার সময় যাতে কোনো গোলযোগ না হয়, একটা কোঅর্ডিনেশন থাকে। সুতরাং শারীরিক অসুস্থতা ছিল। নাম্বার 2, ওনার স্পাইনাল কর্ডের একটা প্রবলেম আছে। কিছুদিন আগেও উনি ভাইস প্রেসিডেন্ট হিসেবে চিকিৎসা করেছেন, কিন্তু তার মানে এই নয় যে উনি এমন অসুস্থ হয়ে পড়েছেন। এবং আকস্মিক কেন? অসুস্থ হলে তো তিনি আরো আগে ইস্তফা দিতে পারতেন। আমি জাস্ট একটু এখানে বলবো জয়ন্তদা, যে ধরুন মাস দেড়েক আগে স্থির হয়েছে বাদল অধিবেশনের দিনক্ষণ। কিরেন রিজিজু জানিয়েছিলেন অন্তত 40-45 দিন আগে। এরকম কোনো অসুস্থতা যার ভিত্তিতে দাঁড়িয়ে তাকে ইস্তফা দিতে হচ্ছে, সেটা বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য মাঝে এতটা সময় ছিল। এবং 20 তারিখে ওনার স্ত্রীর জন্মদিন, এই 20 জুলাই, এবং 20 জুলাই উনি বেশ কিছু সাংসদকে আমন্ত্রণ জানিয়েছেন, যেটা এখনো ভ্যালিড, কিন্তু সেটা অশোক স্তম্ভ উপরাষ্ট্রপতির ছিল। মানে তার মানে উনি 20 তারিখে ওনার, যেখানে এটা তো নিয়ম, রাষ্ট্রপতির বাড়িতে যদি কোনো অনুষ্ঠান হয় তাহলে সেটা রাষ্ট্রপতির, ওটাতে কোনো অন্যায় নেই, তার স্ত্রী বলে সেটা, কেননা তিনিও কিন্তু ফার্স্ট সিটিজেনের মানে ফার্স্ট লেডির মর্যাদা পাবেন। হ্যাঁ, এখন সেইটা তার মানে এটা থেকে প্রমাণ হচ্ছে যে এটা পূর্ব পরিকল্পিত নয়। অশোক গেহলট একটা সাক্ষাৎকারে বলেছেন যে আমার সাথে গত সপ্তাহে কথা হয়েছিল, এবং বলেছে একদম শরীর ঠিক আছে এবং আমরা এলে দেখা হবে। দুজনে খুব বন্ধু, রাজনৈতিকভাবেও দুজনেই জাট নেতা, সেটা আলাদা কথা, কিন্তু রাজস্থানেরও আবার দুজনে। এখন এই পরিস্থিতিতে কেন হলো তার ধাঁধার, আমি আমার মতো করে বলছি, সাবজেক্ট টু কারেকশন, ভুল হতেই পারে। আমার যেটা মনে হচ্ছে যে ডিটোরেশন অফ দ্য রিলেশনশিপ, এটা অনেকদিন থেকে হচ্ছিল এবং অনেকগুলো কারণ আছে। একটা তো ইন্টারপার্সোনাল রিলেশনশিপ রাজ্যসভায়, মানে ওখানে কিন্তু তৃণমূল আর সিপিএম একেবারে মানে একজোট হয়ে ধনখড়ের বিরুদ্ধে ছিল। যখন 200 জন প্রায় লোককে, 150 জন বোধহয় এমপিকে যখন বরখাস্ত করেছিল, তখন তো ধনখড়, আজকে যে ধনখড়ের জন্য প্রাণ কাঁদছে বিরোধীদের, সেই ধনখড় তো তখন বিরাটভাবে খলনায়ক হয়েছিল, এবং ওনার মানে ইন্টারপার্সোনাল রিলেশনশিপ খুব খারাপ ছিল। জয়া বচ্চনের সাথে এমন ঝগড়া হয়েছিল, কিছুই না, উনি জয়া অমিতাভ বচ্চন বারবার বলছেন, ওটা লেখা রয়েছে, অনেক সময় নামে থাকে টেকনিক্যালি। জয়া খুব সেন্সিটিভ মহিলা এমনিতেই, বিরাটভাবে, যে আপনি বলছেন আমি তো কিছু বলিনি বলে হাসছে, এখানে তো লেখা আছে, বলছেন না আপনার টোন ইজ ইম্পর্টেন্ট। আপনি যেভাবে আমায় বলছেন, আমার একটা জয়া বচ্চন, আমার একটা জয়ার একটা আইডেন্টিটি আছে, আপনি রাজ্যসভায় আমাকে এভাবে অপমান করতে পারেন না। সেটা নিয়ে প্রায় রাজ্যসভা অচল হয়ে যায় এরকম অবস্থা, এবং হ্যান্ডেল করতে পারছিলেন না রাজ্যসভায়। আর অসুস্থতা একটু থাকায় আরো ইরিটেটেড হন মানুষে। এখন যেটা হচ্ছে যে এটা কিন্তু একটা দিক, আর একটা দিক হচ্ছে জুডিশিয়ারির বিরুদ্ধে ক্রমাগত বলা, সুপ্রিম কোর্টের বিরুদ্ধে বলা, জুডিশিয়াল অ্যাক্টিভিজম সোমনাথ চট্টোপাধ্যায় সমালোচনা করতেন, কিন্তু তার একটা লক্ষণ রেখা ছিল। তাও আবার মনে আছে সীতারাম ইয়েচুরি, মনমোহন সিং সোমনাথ দাকে বারণ করতো যে এত বেশি করবেন না, কেননা জুডিশিয়ারিকে খেপিয়ে দেওয়াটা কোনো কাজের কথা না। এখন এই যে, অথচ উনি আইনজীবী, ধনখড় তো নিজে আইনজীবী, এইরকম একটা পরিস্থিতিতে এই যে ভার্মা, এই কেসটা না একটা অদ্ভুত জায়গায় গেল। ভার্মার কেসটাতে উনি তো সুপ্রিম কোর্টের কলেজিয়াম পদ্ধতিটাকেই চ্যালেঞ্জ করে বসলেন। তখন ওনাকে বারণ করা হয়েছিল যে আপনি এইভাবে, কেননা সুপ্রিম কোর্টের সঙ্গে নরেন্দ্র মোদীর কলহ 2029-এর আগে, এটা যে কোনো ব্যক্তি যদি দেশ চালান তার জন্য এটা কমপ্লিমেন্টারি হতে পারে না। একটা জাজমেন্ট একটা দেশের রাজনীতিকে এখন
অনেক কিছু উথাল পাতাল করে দিতে পারে। সেখানে এই রকম ভাবে একটা হোস্টাইল করে রাখা জুডিশিয়ারিকে, আমাদের সংবিধান প্রণেতাগণ 3 ভাগে যে ভাগ করেছিল, ব্যালেন্স অফ পাওয়ার, এক্সিকিউটিভ, জুডিশিয়ারি, লেজিসলেটিভ, এই ভারসাম্যটা যদি এখানে মেন কালকে যেটা প্রবলেম হলো যে নরেন্দ্র মোদী আজকে চলে যাবে লন্ডনে, তার আগে ওনাকে সিদ্ধান্তটা নিতেই হবে। তার কারণটা হচ্ছে যে ভার্মার ইস্যুটা সুপ্রিম কোর্টের সাথে তো যুক্ত রয়েছে। তার থেকেও বড় কথা হচ্ছে যে তুমি অপোজিশনকে হঠাৎ কি এমন হলো যে লোকসভাতে, যেটা কিরণ রিজিজু বলেওছে যে আমরা এখানে লোকসভায় শাসক এবং বিরোধী দল একত্রিত হয়ে ভার্মার এগেনস্টে আমরা একটা করেছি, এবং সেখানে কিন্তু আমরা মতৈক্য করেছি, কেননা আমরা জুডিশিয়ারি ইস্যুটাতে আমরা নিজেদের মধ্যে লেজিসলেচার এবং এক্সিকিউটিভে ঝগড়া রাখতে চাই না। তাহলে এখানে হঠাৎ রাজ্যসভায় 63 জনের সই, যে সইটা নিয়েও এখন বিতর্ক হচ্ছে, সেই সইটা নিয়ে প্রিয়াঙ্কা গান্ধী খুব অ্যাক্টিভ হন, ধাঙ্কার উপর কিছুটা প্রেশারও দেন, কিন্তু ধাঙ্কার প্রথমেই সকাল সকাল সেটাতে রাজি হয়ে যাওয়াটা এবং বিজনেস অ্যাডভাইজারি কমিটির মিটিং ডাকা, এইটা খুব অদ্ভুত লেগে, আমি আসবো এখানে, এবং এটাকে মাফ করতে পারেনি।